আসসালামু আলাইকুম। স্পোর্টস টকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্ট নিয়ে। শেষ হয়ে গেল গল টেস্ট। ড্র নিয়ে কলম্বোতে ফিরে গেছে বাংলাদেশ দল। আমাদের স্টুডিওতে আছেন বিশিষ্ট কাঠনিক প্রকৌশলী পাবেল। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ শিমুল ভাই। গল টেস্টটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? বাংলাদেশের ড্র নিয়ে কি সন্তুষ্ট থাকা উচিত নাকি জয়ের জন্য তারা কোনো চেষ্টাই করলো না? কি পর্যবেক্ষণ ছিল? দেখেন, এটা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ। সো আমাদের সবার এক্সপেকটেশন ছিল যেভাবে বাংলাদেশ শুরু করেছিল, আমি বলবো না যে লাস্ট কয়েক মাসে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছিল, আমরা ম্যাচ শুরুর আগে আমরা এক্সপেক্ট করে বসেছিলাম যে আমরা ম্যাচ জিতবো। বাট ফার্স্ট ইনিংসটা যেভাবে শুরু হয়েছিল তাতে আসলে আমরা জিতার স্বপ্ন দেখা আসলে দোষের কিছু না। বাট সেই প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ হয়তোবা শেষে গিয়ে পারফর্ম করতে পারিনি। আবার আমরা বলতেই পারি যে ড্র না হয়ে তো আমরা হারতেও পারতাম, কারণ বাংলাদেশ টিমের আমরা রিসেন্টলি যে অবস্থা দেখেছি, কখন কি হয় আসলে বলা যায় না। তবে আমি যদি কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে বলি, যেমন যখন মুশফিক আর শান্ত ব্যাটিং করতেছিলেন, আমি প্রথম ইনিংসের কথা বলতেছি, তারা বেশ আমাদের ওপেনাররা ভালো স্টার্ট দিতে পারেনি প্রথম কথা, বাট মিডল অর্ডারে তারা দারুণভাবে হাল ধরেছিল। নিঃসন্দেহে শান্ত যে ইনিংসটা খেলেছেন অসাধারণ ইনিংস, কারণ তার 100 পর্যন্ত যদি আমরা দেখি, তিনি প্রতিপক্ষকে কোনো চান্সই দেননি। সোজা কথা, ক্লিনিক্যাল ব্যাটিং যেটাকে বলে সেটা করেছেন তিনি। মুশফিকুর রহিম দারুণ খেলেছেন অ্যাজ ইউজুয়াল। এরপরে মুশফিক আর শান্ত আউট গেল, তারা একটা পর্যায় পর্যন্ত দলকে এনে দিয়েছে, এরপরে তারা আউট হয়ে গেল। তারা হতেই পারে আউট, সেটা সমস্যা না। কিন্তু এরপরে দায়িত্ব কার ছিল? লিটন দাসের ছিল। জাকের আলীর ছিল ইনিংসটাকে বড় করা। জাকের আলী স্টার্টিং এ পাননি, বাট লিটন দাস যখন ভালো একটা শুরু পেয়েছিলেন, তিনি 90 পেরিয়েছেন। তো তখন আমরা যখন স্বপ্ন দেখতেছিলাম যে স্কোরটা হবে 550 বা 600, সেই স্কোরটা যখন 495 থেমে গেছে, এখানে আমি লিটন দাসের একটা ব্লান্ডার বলবো। কিরকম ব্লান্ডার? আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে থারিন্ডু রত্নায়ক স্পিনার, তিনি কন্টিনিউয়াসলি ফুল লেগ সাইড ব্লক করে দিয়েছিলেন। লিটন দাসের লেগ সাইডে 4টা কি 5টা ফিল্ডার রেখেছিলেন, শর্ট একটা ফিল্ডার রেখেছিলেন, এবং কন্টিনিউয়াসলি তাকে লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ করাচ্ছিলেন, এবং চেষ্টা করতেছিলেন লেগ স্ট্যাম্পের বাইরে বল পিচ করে যেন ভিতর দিকে টার্ন করে অথবা সোজা বের হয়ে যায়। এই দুই টাইপের বলই করতেছিলেন টানা 2-3 ওভার ধরে। এটা লিটন দাস ভালো করে দেখতেছিলেন, একই বল বারবার আসতেছে। আমরা শুরুর দিকে দেখেছি যখন এই কাজটা করতেছিলেন, লিটন দাস কিন্তু রুম করে নিয়ে, অর্থাৎ সরে এসে অফ দিয়ে খেলেছিলেন, 4 হয়েছিল। এটা একটা অসাধারণ শট ছিল। বাট এরপর থেকে তিনি বারবার লেগ সাইডে জায়গায় দাঁড়িয়ে লেগ সাইডে ফ্লিক করার ট্রাই করতেছিলেন, বা ডিফেন্সিভ শট খেলার ট্রাই করতেছিলেন, রান আসতেছিল না। নিজের উপরে প্রেশার বিল্ড আপ করতেছিলেন। নিজের উপরে যখন প্রেশার বিল্ড আপ অ্যাকচুয়ালি থারিন্ডু রত্নায়কের প্ল্যান কিন্তু এটাই ছিল যে ব্যাটসম্যানকে আমি লেগ সাইডে বল করবো, লেগ সাইডে রান দিব না, এরপর নিজের উপরে প্রেশার বিল্ড আপ করবে। তিনি ব্যাটসম্যানের প্ল্যান এতে ধরা দিয়েছেন। মানে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার বিরুদ্ধে প্রতিপক্ষ অনেকগুলো প্ল্যান করে আসবে, এটাই স্বাভাবিক। প্রতিপক্ষের প্ল্যান এ থাকবে, প্রতিপক্ষের প্ল্যান এতে সাকসেসফুল না হলে প্ল্যান বিতে যাবে। বাট বাংলাদেশের লিটন দাসের ক্ষেত্রে যেটা হয়েছে, তিনি প্ল্যান এতেই ধরা দিয়েছেন। তার লেগ স্ট্যাম্পের বাইরে বারবার বল পিচ করাচ্ছে, তাকে ডট বল খেলাইছে, প্রেশার বিল্ড আপ করছে। এরপরে তিনি কি আননেসেসারি একটা রিভার্স সুইপ খেলতে গেলেন, এবং রিভার্স সুইপ খেলতে গিয়ে ক্যাচ উঠিয়ে দিলেন। বাংলাদেশ যদি আসলে ম্যাচটার জয় যদি হাতছাড়া হয়ে থাকে, তাহলে সেটা বলবো আমি সেই রিভার্স সুইপের কারণে। কারণ লিটন দাস তখন যদি আউট না হতো, তার ইনিংসটা অনেক বড় হতো, বাংলাদেশ হয়তো বা আরো 60-70 রান এক্সট্রা পেত। বাংলাদেশ ওই মুহূর্তে যদি এক্সট্রা 100 রানের লিড পেত, তাহলে আমরা পরের ইনিংসে আমরা হয়তো আরো 10 ওভার কম খেললেও আমাদের চলে যেত। 10 ওভার কম খেললে আমরা 100 রান আগিয়ে থাকতাম, আমরা হয়তো শ্রীলঙ্কাকে ব্যাটিং এ পাঠাইতে পারতাম। কারণ আমাদের স্পিনাররা, আমরা গলে আগেও জানি, গলে চতুর্থ পঞ্চম দিনে উইকেট ভাঙতে থাকে, যার ফলে উইকেটে প্রচুর টার্ন আসে। এবং আমরা দেখেছি আমাদের স্পিনাররা অসাধারণ বল করেছে। নাইম হাসান দুর্দান্ত বোলিং করেছে, 5টা উইকেট নিয়েছে। তাইজুল বাংলাদেশের ওয়ান অফ দি ফাইনেস্ট স্পিন বোলার। সো যদি 10টা বা 15টা ওভার যদি বেশি খেলাইতে পারতাম শ্রীলঙ্কাকে, এই টেস্ট আমাদের হইতেও পারতো। আরেকটা 2 নাম্বার পয়েন্ট, সেকেন্ড ইনিংসে অ্যাকচুয়ালি নাজমুল শান্ত লাস্টে 3টা 6 মেরেছেন, বাট কখন মেরেছেন? সেঞ্চুরি করার পরে। তার স্ট্রাইক রেট কত? 60। আমরা সাদমান স্টার্টিং করেছেন, তার স্ট্রাইক রেট ছিল 60, সেটা গুড এনাফ। কিন্তু মুশফিককে দেখেন, তার স্ট্রাইক রেট 50-এরও নিচে বা 50-এর আশেপাশে। চতুর্থ দিন শেষে আমরা হয়তো বা ধারণাই করেছিলাম ড্রয়ের দিকে আগাচ্ছে, বাট তারপরেও একটা টুইস্ট নিয়ে আসার জন্য শুরু থেকেই যদি মুশফিক এবং শান্ত পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করতেন, স্ট্রাইক রেট একটু বাড়ানোর চেষ্টা করতেন, তাহলে কি হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ছিল? ড্রয়ের আশা ছিল প্রথম দিন সেকেন্ড দিন পর্যন্ত, বাট
খেলার চতুর্থ দিন যেভাবে গড়িয়েছে তাতে হচ্ছে আমি ড্রয়ের আশা করতেছিলাম না, আমি জিতারই চান্স দেখতেছিলাম। আমি কয়েকটা কারণ বলি জিতার কারণ। প্রথম কথা, 4 নাম্বার ইনিংস ব্যাট করতে হবে শ্রীলঙ্কাকে, আর গলের ওই যে আমি একটু আগে বললাম যে হচ্ছে চতুর্থ পঞ্চম দিন উইকেট ভাঙে, সুতরাং আপনি যখন ফোর্থ বারে যখন ব্যাট করতে যাবেন এটা প্রত্যেকবার আপনার জন্য টাফ হবে, কারণ হচ্ছে আর বাংলাদেশের স্পিনাররা যথেষ্ট ভালো, আপনাকে শ্রীলঙ্কাকে টাফ টাইম দেওয়ার জন্য তারা গুড এনাফ, সুতরাং আপনাকে টাফ টাইম দিবে। 2 নাম্বার কথা, আপনার সামনে যখন হচ্ছে যে টার্গেটটা ছিল ওটা কিন্তু একটা 50-50 টার্গেট ছিল, যে হচ্ছে শ্রীলঙ্কা যদি ওয়ান ডে বা স্টাইলে যদি ব্যাটিং করে, একটা সময় পরে মনে হয়েছে টি-20 স্টাইলে যদি ব্যাটিং করে সেটা জিততে পারে। আগেকার দিনে টেস্ট ক্রিকেটে কি ছিল, আপনার 250 উপরে যদি টার্গেট থাকে তাহলে হচ্ছে ওটা কেউ চেস করতে যাবে না বা ওটা হারা ম্যাচ। কিন্তু বর্তমানে আমরা কি দেখতেছি, আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখতেছি প্রায় 300-র কাছাকাছি টার্গেট হচ্ছে চেস করে জিততেছে। সুতরাং ক্রিকেট তো আসলে মডার্নাইজেশন হইতেছে ক্রিকেটে, সুতরাং এই 250, 280, 85 এটার টার্গেট কিন্তু চেজেবল, অপোনেন্ট চেস করতে যায়। আমরা শ্রীলঙ্কার ইনিংসে কি দেখছি, এক্স্যাক্টলি তারা চেস করার ট্রাই করছে শুরুর দিকে, তারা হচ্ছে শুরুর দিকে ভালো স্ট্রাইক রেটে খেলার ট্রাই করছে, এবং এর ফলে কি হয়েছে, উইকেট আপনার টার্ন আছে, আপনি হচ্ছে অ্যাটাক করতে গেছেন, আপনি হচ্ছে ধরা গেছেন, আপনার 3-4টা উইকেট গেছেন। এরপরে কি হয়েছে, আপনার হচ্ছে ম্যাথিউস বা দীনেশ চান্দিমাল এরা কি করছে, এরা হচ্ছে কমপ্লিটলি ডিফেন্সিভ মোডে চলে গেছে। আপনি যখন একটা স্পিনিং ট্র্যাকে খেলতেছেন, স্পিনিং ট্র্যাক বলবো না, এটা গুড এনাফ ব্যাটিং উইকেট, বাট যখন বল স্পিন করতেছে, উইকেট পিচ যখন ভেঙেছে, স্পিন করতেছে, তখন যদি আপনি ডিফেন্স করতে চান এটা আরো বেশি ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে আপনার এজ হয়ে স্লিপ বা হচ্ছে সিলি পয়েন্ট নানান জায়গায় হচ্ছে ক্যাচ যাওয়ার চান্স থাকে। সুতরাং শ্রীলঙ্কাকে যদি ওই টাইমে আমরা 15টা ওভার যদি বেশি খেলাইতে পারতাম, বেশি না, ওইখানে 2টা উইকেট পড়লে হচ্ছে এরপরে ওদের টেল এন্ডাররা সামনে চলে আসতো। সুতরাং তখন আমাদের নাহিদ রানা ছিল, নাহিদ রানার দুর্দান্ত পেস আছে, আমরা হয়তো পেসটা তখন কাজে লাগাইতে পারতাম টেল এন্ডারদের এগেনস্টে। বাট আমি বলবো যে হচ্ছে শান্ত, মুশফিক এরা যদি আরেকটু ভালো স্ট্রাইক রেটে খেলতো, রানটা যদি আরেকটু বাড়িয়ে নিয়ে দ্রুত শ্রীলঙ্কাকে আরো বেশি ওভার খেলার ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের জিতার একটা হ্যাভি চান্স ছিল। কারণ ওইখানে আপনি অ্যাটাক করতে গেলেও ধরা খাওয়ার চান্স আছে, ডিফেন্স করতে গেলেও হচ্ছে আলটিমেটলি ধরা পড়ার চান্স পর আছে। মানে 50 ওভারে 237, এটাও তো ভালো একটা চেজেবল এবং ফাইটিং স্কোর। তো এক্ষেত্রে 50-50 চান্স। শ্রীলঙ্কা যদি জয়ের দিকে টার্গেট নিত সেক্ষেত্রে তারাও 2-3টা উইকেট যদি শুরুতে হারিয়ে যেত সেক্ষেত্রে তারাও বিপদে পড়তে পারতো। ইন দ্য মিন টাইম বাংলাদেশও তো ওভার 5-এর প্রতি ওভারে 5 করে রান রেট, এটাও পঞ্চম দিন, এটাও তো খুব কষ্টকর একটা বিষয়। তো বৃষ্টির পরপরই যদি আমরা ডিক্লেয়ার করতাম সেক্ষেত্রে বাংলাদেশের তো কোনো খুব একটা বিপদ কি হতে পারতো। দেখেন বাংলাদেশ আসলে এমন একটা কন্ডিশনে দাঁড়িয়েছে যেখানে তাদের হচ্ছে 50-50 চান্স নেওয়ার গার্ডসটা আসলে তাদের আর নেই। তারা এমন কন্ডিশনে ছাড়তে চেয়েছে যে হয় ড্র অথবা হচ্ছে জিতবো, মানে শ্রীলঙ্কাকে কোনো চান্স দিবে না, এই জন্য স্কোরটা বাড়িয়ে নিয়েছে। আমার কথা, আপনার দল ওই পজিশনে নাই যে আপনি হচ্ছে 50-50 চান্স নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাটিং এ পাঠাবেন। বাট আপনি তো এটা করতে পারতেন যে 50 ওভার 237 না করে স্ট্রাইক রেটটা একটু বাড়িয়ে খেলে 50 ওভারে 285 করতেন, যাতে টার্গেটটা এরকম থাকতো। এটা তো করতে পারতেন, বাট ভুলটা করেছে তারা এইখানে, যে হচ্ছে তারা, আমি বলবো যে হচ্ছে সেকেন্ড ইনিংসে স্পেশালি মুশফিকুর রহিম, সে সিনিয়র ক্রিকেটার, তার আরো বেশি দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল, তার আরো বেশি স্ট্রাইক রেটে খেলার দরকার ছিল, এবং সেই সাথে নাজমুল হাসান শান্তর ক্ষেত্রে একই কথা বলবো। বাংলাদেশ ভুলটা করেছে 2টা জায়গায়, একটা হচ্ছে আমি বলবো আবারও বলতেছি, লিটন দাসের ফার্স্ট ইনিংসে আউটটা খুবই হচ্ছে দৃষ্টিকটু আউট, মানে আপনি একটা ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান হয়ে প্রতিপক্ষ আপনাকে রিড করে ফেলতেছে, আপনার হচ্ছে কি বলবো, আপনারা না চাইতেছে, সোজা কথা এটাই বলবো, যে হচ্ছে আপনার আমি যা করতে চাইতেছি আপনি তাই করতেছেন, আপনি 90 করে ফেলছেন, ভালো একটা স্টার্ট পেয়েছেন, এরপর এই ধরনের সিলি মিস্টেক লিটন দাসের থেকে আমরা সেম ঘটনা আমরা দেখতেছিলাম হচ্ছে ওয়ার্ল্ড কাপে, ওডিআই ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের এগেইনস্টে লিটন দাসকে একইভাবে ট্র্যাপ করছিল, তিনি রিভার্স সুইপ করতে গেছে, উইকেট দিয়ে এসেছে নেদারল্যান্ডের কাছে ওয়ার্ল্ড কাপে। সো আই থিঙ্ক বাংলাদেশের প্লেয়ারদের অ্যাকচুয়ালি টেকনিক্যালি কোনো সমস্যা নাই, বাট মেন্টালিটিতে অনেক হচ্ছে ডেভেলপ করার জায়গা আছে। সংবাদ সম্মেলন আমরা দেখি বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত, তিনিও বলছেন আমরা এখনো শিখছি, উন্নতির ডেফিনেটলি স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকবে, বাট এখনো শিখছি টেস্ট ক্রিকেটে। 27 বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটে আছি, 25 বছর ধরে। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স তিনিও এই কথাটিকে বারবার মেনশন করতেছেন, আমরা বাংলাদেশ শিখছি। তো এই শিক্ষাটা আসলে কতদিন থাকবে, বা আসলে আমাদের জয়ের যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি আমরা নিজেদের মধ্যে কেন আয়ত্তে নিতে পারছি না? শিখছি এই বলাটাকে আমি আসলে বলবো দায়িত্ব এড়িয়ে যাওয়া। আপনার পাশের দেশের, প্রতিবেশী দেশের একজন প্লেয়ার যখন 13 বছর বয়সে আইপিএল এর মতন কম্পিটিটিভ টুর্নামেন্টে গিয়ে ফার্স্টেস্ট সেঞ্চুরি করে আসে, তখন হচ্ছে আপনি
লিটন দাস প্রায় 8-9 বছর ধরে ক্রিকেট ইন্টারন্যাশনাল অ্যারেনাতে খেলতেছেন। নাজমুল হাসান শান্ত আন্ডার-19 এর পারফর্মার ছিলেন, সহকারী অধিনায়ক ছিলেন। তিনি 5-6 বছর 7 বছর ধরে ন্যাশনাল টিমে স্টেবল অবস্থায় আছেন। এখন হচ্ছে তিনি ক্যাপ্টেন্সি করতেছেন টেস্টে। সো এই টাইমে এসে যদি আপনি যদি বলেন শিখতেছেন, তাহলে আসলে এটা আসলে আমি বলব যে জাস্ট হচ্ছে নিজের দায় এড়িয়ে যাওয়া। তো কলম্বো টেস্টে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, আসলে কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের এতদিন যে প্রবলেম ছিল হচ্ছে টপ অর্ডার রান করতে পারতেছি না। আমরা হচ্ছে গোল্ড টেস্টে কিছু ভালো লক্ষণ দেখেছি আমাদের। টপ অর্ডার রান করেছে, বিশেষ করে ওপেনার রান করেছে। সাদমান অ্যাকচুয়ালি আগের টেস্টেও রান করেছে, এই টেস্টে হয়তো ফার্স্ট ইনিংসটা মিস করে গেছে। সাদমান ভালো টাচে আছে। এনামুল হক বিজয়কে আমরা ঘরোয়াতে যেভাবে পারফর্ম করতে দেখেছি, তার যদি কিঞ্চিত পারফর্ম করেন, তিনি হয়তোবা কলম্বো টেস্টে হচ্ছে কামব্যাক করবেন। আর নাজমুল হাসান শান্ত শুধু এই ইনিংস না, অনেকদিন ধরেই তিনি টেস্ট খারাপ খেলতেছিলেন না। তিনি হয়তোবা সেঞ্চুরি পাচ্ছিলেন না, বাট হচ্ছে রান করতেছিলেন। আর মুশফিক রহিম ব্যাট টাচে ছিলেন, তিনি কামব্যাক করেছেন, এটা হচ্ছে ভালো ব্যাপার। বাট ওই যে লাস্টের দিকে আমাদের ফিনিশার রোলে যে জাকির আলীকে আপনার দরকার হচ্ছে যখন হচ্ছে আপনার রানটা এক্সেলারেট করা দরকার, তিনি আসলে ওই মোমেন্টে আসলে পারফর্ম করবেন, যেটা এখানে মিসিং ছিল বলে হয়তো এই টেস্টটা আমরা হচ্ছে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতেছি। দুটো ইনিংসে আমরা শেষের দিকে ব্যাটসম্যান বা টেল এন্ডারদের কাছ থেকে খুব একটা রান আমরা পাইনি, যেটা জাকের আলী অনিক বা তাইজুল ইসলাম, তাদের কাছ থেকে আমরা কিন্তু ভালো একটা রান এক্সপেক্ট করি। আসলে আমার ওখানে এক্সপেকটেশন ছিল লিটন দাস আর জাকের আলী অনিক, এই দুইজন আপনি টেল এন্ডার তাইজুল নাইম এরা জিম্বাবুয়ের সাথে পারফর্ম করেছে, তারপরে হাসান মাহমুদ জিম্বাবুয়ের সাথে পারফর্ম করেছে। বাট টেল এন্ডার আপনাকে হচ্ছে 10 ম্যাচে একবার হচ্ছে রান করে দিবে, বাট আপনার টেল এন্ডারের কাছ থেকে প্রতি ম্যাচে তো আসলে রান আশা করতে পারেন না। আপনি যাদের কাছে রান আপনি প্রত্যাশা করেন, তারা যখন পারফর্ম করে না, আমরা বারবার আমাদের ব্যাড লাগ আসলে কি হয়, টপ অর্ডার রান করলে মিডল অর্ডার রান করে না, মিডল অর্ডার রান করলে হচ্ছে টপ অর্ডার রান করে না। সো এইখানে আসলে হচ্ছে এই সিনক্রোনাইজেশনের আসলে অভাব আছে, যেটা যদি কাটিয়ে উঠতে পারে কলম্বো টেস্টে জেতা কেন সম্ভব নয়। আমরা আশা করি, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারাও খুব সম্ভবত আশা করছেন বাংলাদেশ কলম্বো টেস্টে জয়লাভ করুক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।